আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি সাবিনা ইয়াসমিন আবার হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে শোনাবো একটি ভয়ঙ্কর ভূতের ঘটনা। এটি কারো বাবার সাথে ঘটে যাওয়া সত্যি ভূতের ঘটনা। ঘটনাটি আমি আমার নিজের মতো করেই আপনাদেরকে শোনাবো। আমার নাম মেঘলা। আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমার 2টা ভাইও আছে। আমার একটা বড় ভাই আর একটা ছোট ভাই আছে। আমরা মধ্যবিত্ত পরিবারের। আমার আব্বুর একটা রোগ ছিল। মাঝে মাঝেই হঠাৎ করেই আমার আব্বুর মাথা ঘুরে যেখানে সেখানেই বেহুশ হয়ে পড়ে থাকতো। তবে আমার আব্বুর ভাগ্যটা ভালো, কারণ কেউ না কেউ আমার আব্বুকে দেখে আমাদের বাসায় দিয়ে যেত। এরপর ডাক্তার দেখিয়ে আমরা নিশ্চিন্ত হতাম। আমার আম্মু ভীষণ সরল সোজা এবং খুবই ভালো মানুষ। আমার আব্বুকে আমার আম্মু খুবই যত্ন করত। এক কথায় আমার আব্বু আজও সুস্থ আছে আল্লাহর ইচ্ছায় আর আমার আম্মুর যত্নে। যাই হোক, এরপর থেকেই কিন্তু ঘটনার শুরু। একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা। ঠিক মাগরিবের নামাজের পর দেখি অনেকগুলো লোক মিলে আমার আব্বুকে ধরে নিয়ে আসছে। আব্বু তখনও খুবই অসুস্থ। আম্মু তাড়াতাড়ি আব্বুর শোবার জায়গা ঠিক করলো। আমি আব্বুকে ভীষণ ভালোবাসি, তাই আব্বুর এমন অবস্থা দেখে আর নিজেকে সামলাতে পারিনি। আমি কাঁদতে শুরু করলাম। কিন্তু অবাক হলাম যখন শুনতে পেলাম লোকগুলো আমার আম্মুকে বলছে তাড়াতাড়ি একটা পাত্রে আগুন নিয়ে আসেন, আর আমার আব্বুকে সেই আগুনের সেক দিতে বললেন। কথাগুলো শুনে আমি আর আম্মু অবাক হয়ে গেলাম। আম্মু একটু ভয়ে ভয়েই ওনাদের জিজ্ঞেস করলেন, কেন আগুন লাগবে কেন? তারা একটু রেগে বললেন, সময় নষ্ট না করে যা বললাম তা তাড়াতাড়ি করেন। আম্মু একটা পাত্রে চুলা থেকে আগুন নিয়ে আসলেন। আম্মু বিসমিল্লাহ পড়ে আগুনের ছেক দিতে শুরু করলেন। আম্মুকে দেখে আমার মনে হলো আব্বু যেন বুঝতে পেরেছে আব্বুর সঙ্গে ঠিক কি কি ঘটেছে। এভাবে অনেকক্ষণ ধরেই আম্মু আব্বুকে আগুনের ছেক দিতে লাগলেন। আর এর মধ্যে কিন্তু আব্বুকে যারা এনেছে তারা কিন্তু কোনো কথা বলেনি। এবার আস্তে আস্তে দেখি আব্বু অনেকটাই সুস্থ হচ্ছে। কিছুক্ষণ পরে আব্বু উঠে বসতে চাইলেন। আম্মু আর আমি আব্বুকে ধরে বসালাম। এরপর আব্বু যা বলল তা শুনে আমরা সবাই থরথর করে কাঁপতে লাগলাম। আব্বু বলল, মাগরিবের কিছু সময় আগে আমি বাড়ির দিকে আসছিলাম, কিন্তু হঠাৎ আমার পুরো শরীর যেন অনেক ভারী হয়ে গেল। এতটাই ভারী যেন আর এক পাও সামনে এগোতে পারছিনি। তবে হঠাৎ যেন আমার সবকিছু অন্যরকম হয়ে গেল। আমি যতই বাসার দিকে যাওয়ার চেষ্টা করছি ততই দেখি আমার পা উল্টো দিকে চলছে। কিন্তু এরপর আমার সঙ্গে কি ঘটেছে তা আর কিছুই মনে নেই। এখন দেখছি আমি বাসায় আছি। এবার অবাক করার মতো কথা শুনলাম আব্বুকে যারা এনেছে তাদের মুখে। তারা আব্বুকে অনেক আগে থেকেই চিনতো। আব্বুকে তারা কাকা বলে ডাকে। তারা বলল, কাকা দেখলাম খুবই অন্যমনস্ক। কাকাকে দেখতে পেলাম নদীর দিকে যেতে। নদীর ওপারে শ্মশান থাকায় আমাদের সন্দেহ হলো। কাকাকে বললাম, কি গো কাকা, এই সন্ধেবেলা নদীর দিকে কোথায় যাচ্ছ? কাকা কোনো কথা বলল না। কাকার এমন অদ্ভুত ব্যবহার এর আগে কখনো দেখিনি। তাই আমরা সবাই কাকার পিছনে হাঁটতে লাগলাম। আমরা খেয়াল করি কাকা সোজা নদীর পার হওয়ার চেষ্টা করছে, আর নদীর ওপারেই কিন্তু শ্মশান। তাই এই সময় আমাদের মনে হলো কাকাকে অন্য কিছু আয়ত্ত করছে। কাকা যখনই পানিতে পা দিবে আমরা পিছন থেকে কাকার গায়ে হাত লাগাতেই কাকা বেহুশ হয়ে পড়ে গেল। তারা আমার আম্মুকে বলল, কাকি, কাকাকে আর একা ছাড়বেন না, কাকার পিছনে অন্য কিছু লেগেছে। আর কিছু না বলে তারা বাসা থেকে তাড়াতাড়ি করে চলে গেল। এরপর আব্বু একা কোথাও বেরোতো না। যখনই বেরোতো কেউ না কেউ সাথে থাকতো। এরপর অনেক দিন কেটে যাওয়ার পর আবার ঘটে আরেকটি ঘটনা। একদিন আমার আব্বু আমার খালুজানের বাসায় যায়। সেখান থেকে ফিরতে অনেকটা রাত হয়ে যায়।
তাই খালাম্মা আব্বুর সঙ্গে খালুজানকে পাঠায়। আব্বু আর খালুজান দুইজনই বাইসাইকেলে করে বাসায় ফিরছিল। রাত তখন 10টা বাজে। খুব বেশি রাত না হলেও শীতের রাত, তাই মনে হচ্ছিল অনেক রাত হয়ে গেছে। সময়টা যাতে তাড়াতাড়ি কেটে যায় তাই তারা গল্প শুরু করে। কিন্তু চারপাশে ঘুটঘুটে অন্ধকার, আর আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই বলে তাদের খুবই ভয় লাগছিল। তাদের হাতে একটা ছোট টর্চ লাইট ছিল, যাতে তারা সাইকেলের সামনের কিছুটা পথ দেখতে পাচ্ছিল। এছাড়া দূরের কোনো কিছুই সেই আলোতে দেখা যাচ্ছিল না। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। পথটা খুবই ভাঙাচোরা, তাই আব্বু সাইকেল চালাচ্ছিল খুবই সাবধানের সাথে। অনেকটা পথ আসার পর আব্বু আর খালুজান আগের থেকেও বেশি ভয় পায়। এর কারণ আমাদের বাসা আর খালুজানের বাসার ঠিক মাঝখানে আছে একটা কবরস্থান, একদম রাস্তার পাশেই। এর থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো, রাস্তার এক পাশে কবরস্থান আর অন্য পাশে আছে বিশাল বড় একটি বটগাছ। বটগাছটা এতটাই বড় যে রাস্তার এপাশ থেকে রাস্তার উপর দিয়ে কবরস্থান পর্যন্ত চলে গেছে। আমার খালুজান আব্বুকে বলছে, ভাই, কবরস্থানের কাছে যাওয়া মাত্রই তুমি সাইকেল খুব জোরে চালাবে। কথাগুলো বলতে বলতে তারা সেখানে পৌঁছেই যায়। কথা বলতে বলতে তারা যে সেখানে চলে এসেছে এটা তারা বুঝতেই পারে না। আব্বু আর খালুজান আশেপাশে না তাকিয়ে সাইকেলের দিকে তাকিয়েই সামনে এগোতে থাকে। কিন্তু এর মধ্যেই তারা অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করে। আশেপাশে কোথাও বাড়ি নেই, জনমানবের চিহ্নও নেই। কিন্তু এত আলো আসলো কোথা থেকে? আলোতে রাস্তা পুরো ঝকঝক করছে। হঠাৎ তাদের চোখ পড়ল বড় বট গাছটার দিকে। দেখে অনেকগুলো আগুনের মতো কিছু বটগাছটা ঘিরে আছে। এই মুহূর্তে ভয়ে আমার খালুজান আর অন্য কিছু না ভেবে পকেট থেকে লাইটারটা বের করে। 2টা সিগারেট নিয়ে একটা আমার আব্বুকে দিল আর একটা নিজে মুখে নিয়ে সাইকেল খুব জোরে চালাতে বলল। আমার খালুজান জানতো আগুন থাকলে কোনো কিছু ক্ষতি করতে পারে না, তাই এমনটি করেছিল। যাই হোক, আব্বু কিন্তু কখনো সিগারেট খায়নি। ভয়ে সে যে কি করেছে সে নিজেও বুঝতে পারেনি। এরপর তারা খুব তাড়াতাড়ি বাসায় পৌঁছে যায়। কিন্তু বাসায় আসার পরেই আব্বু আবার অসুস্থ হয়ে যায়। এমনিতেই এই শীতে সাইকেল চালিয়েছে জোরে, তারপর এতটা ভয়। আব্বু আর খালুজান দুইজনই কাঁপতে থাকে। তাদের দুজনের এমন অবস্থা দেখে আব্বুর আগের ঘটনা মনে পড়ে যায়। তাই তাড়াতাড়ি কম্বল চাপিয়ে আগুনের ছেক দিতে শুরু করে। এরপর অনেক রাত হওয়ায় দুজনেই ঘুমিয়ে পড়ে। আর আম্মু কোনো কিছু না জিজ্ঞেস করে সকাল পর্যন্ত অপেক্ষা করে। সকাল হলে আমরা সবাই চিন্তিত হয়ে বসে আছি, আর আব্বু সবটা আমাদেরকে বলছে। কিন্তু কথা বলতে বলতে হঠাৎ আমার খালুজান দেখি কাঁদছে। এর কারণ কি জানেন? গতকাল রাতে খালুজান আব্বুকে সিগারেট দিয়েছিল, মানে সে ছোট হয়েও বড় ভাইকে সিগারেট অফার করেছিল। আসলে আগেকার দিনে ছোট বড় ভাইকে খুবই সম্মান করত, যা বর্তমান সময়ে নেই বললেই চলে। তো যাই হোক, আব্বু খালুজানকে বুঝিয়ে বলে কাজটা ভুল হলেও আগুনই কিন্তু আমাদের ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে। তো এরপর যতই দিন যায় ততই আব্বুর মাথার সমস্যা বাড়তে থাকে। বহু ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু তাতেও কিছুই ধরা পড়ে না। আব্বু অনেকবার মাথা ঘুরে পড়ে থাকে বেহুশ হয়ে, তবে কেউ না কেউ তাকে দেখতে পেয়ে মাথায় পানি দিয়ে সুস্থ করে। আমি আর আমার ছোট ভাই তখনও অনেক ছোট। আগেই বলেছি আমরা মধ্যবিত্ত পরিবারের। আব্বুর শরীর তখন খুবই খারাপ অবস্থা, তাই পরিবারের হাল ধরতে বড় ভাই আব্বুর ব্যবসা নিজে করতে শুরু করে। অনেক রাত জেগে ভাই কাজ করত। একদিন ভাই বাসায় ফিরতে অনেকটা দেরি করে, তাই আব্বু তাকে খুঁজতে যায়। কিন্তু পথেই আব্বুর সঙ্গে ভয়ঙ্কর ঘটনা ঘটে। আব্বু আবার বেহুশ হয়ে পড়ে যায়।
সেখানে আব্বুর অবস্থা এতটাই খারাপ হয় যে আব্বু বেঁচে আছে কিনা সেটাই সবাই দেখছে। কিন্তু আল্লাহর অশেষ রহম, আমার আব্বু বেঁচে ছিল তখনও। আব্বুকে সবাই বাসায় দিয়ে যায়। এরপর থেকে আমরা আরো চিন্তায় পড়ে যাই, কারণ কোনো চিকিৎসায় বাকি ছিল না আব্বুর জন্য। প্রতিবেশীরা অনেকেই অনেক জায়গার কথা বলে যে তোমার আব্বুকে অমুক জায়গায় নিয়ে যাও। এরপর আম্মু তাদের কথাও শুনতে শুরু করলো, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। আব্বু কোনো মতেই সুস্থ হয় না। এরপর আম্মু এক কবিরাজের কথা জানতে পারে, তিনি নাকি এমন সমস্যার সমাধান করতে পারে। আম্মু আগে সেই কবিরাজের সঙ্গে দেখা করতে যায়। আম্মু, আব্বু আর আমার কাকি সেখানে একসাথেই যায়। সেখানে পৌঁছানোর পর কবিরাজ আব্বুকে দেখে আর বলে 21 পদের জিনিস লাগবে। আম্মু জিজ্ঞেস করলো কি কি লাগবে। কবিরাজ সেগুলোর নাম বলল। আমার সবটা মনে নেই, তবে কিছুটা মনে আছে। তার মধ্যে ছিল মাটির কলস, গামছা, আগরবাতি আর মোমবাতি, আরো অনেক কিছু ছিল। তবে এর মধ্যে আমাদের কাছে অদ্ভুত লাগে একটি কথা। কবিরাজ জানায় এই জিনিসগুলো নিয়ে নদী পার করে মধ্যরাতে মাঠের মধ্যে যাবে। সেখানে কোনো মানুষ নেই, কোনো ঘর বাড়ি নেই। কথাগুলো শুনে সবাই খুব ভয় পায়, কিন্তু কি আর করা, সবকিছুই তো দেখা হয়েছে। শেষবারের মতো এই কবিরাজের কথা শুনেই দেখা যাক কি হয়। সেদিনের মতো আব্বু আম্মু বাসায় ফিরে আসে। পরদিন সকাল থেকেই আম্মু সব কিছুর জোগাড় করছিল, যেগুলো কবিরাজ নিয়ে যেতে বলেছিল। আম্মু, আব্বু আর কাকি আবারও 3 জনেই একসাথে বেরিয়ে পড়ে সেখানে যাওয়ার জন্যে। পথেই সারা দিন কেটে যায়। সেখানে পৌঁছানো মাত্রই মাগরিবের আজান দেয়। সবকিছু গুছিয়ে নিতে কবিরাজের আরো অনেকটা সময় কেটে যায়। রাতটা ছিল জ্যোৎস্না রাত, কিন্তু কেমন যেন গা ছমছমে পরিবেশ। পথ চলতে চলতে এক সময় নদীর কাছে পৌঁছায় সবাই। কবিরাজ সেখান থেকে 1 কলসি পানি নিতে বলে আম্মুকে, কিন্তু কবিরাজ সাবধান করে পানি নেওয়ার সময় আম্মু যেন পানির দিকে না তাকায়। আম্মু কথাটা শুনে খুবই ভয় পায়। তার পা যেন থরথর করে কাঁপতে থাকে। তবে আব্বুর জন্য আম্মু তো এটুকু করতেই পারে, তাই আম্মু পানি নিতে চলে যায়। আম্মু আল্লাহর নাম পড়তে পড়তে 2 চোখ বন্ধ করে কলসি ভরে পানি নিয়ে উঠে আসে। এরপর নদী পার করে মাঠের পর মাঠ পার করে অবশেষে সেখানে পৌঁছে যায়। খুবই অদ্ভুত একটা জায়গা, সামনে একটা বিশাল বড় গাছ, আর আশেপাশে কিছুই নেই। হঠাৎই যেন চাঁদটা মেঘে ঢেকে গেল। চারিদিক অন্ধকার, শুনশান পরিবেশ, আর সবকিছু যেন নিস্তব্ধ হয়ে আছে। এদিকে আম্মু যেগুলো সাথে নিয়ে গিয়েছিল, কবিরাজ একে একে সবগুলো গাছটার সামনে সাজিয়ে রাখলো, আর কলসটা রাখলো সবার আগে। এরপর মোমবাতি আর আগরবাতি জ্বালিয়ে দিল। এরই মধ্যে অনেকটা সময় কেটে গেছে। তখন প্রায় 12টা বাজে, আর কিছু মিনিট বাকি আছে 12টা বাজতে। কবিরাজ আব্বুকে কলসটা হাতে নিতে বলল আর সামনে থাকা গাছটার দিকে ছুঁড়ে দিতে বলল। এখন ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজে। আব্বু কলসিটা গাছের দিকে জোরে ছুড়ল। ছোড়ার সাথে সাথে কলসিটা তো ভাঙলই, আর অদ্ভুত বিষয় হলো, মনে হলো বিশাল বড় একটা কালো পাখি ওই গাছটা থেকে উড়ে গেল। এ সময় আব্বু ভয়ে পিছনে সরে আসে। আম্মু আর কাকিও এটা দেখে ভীষণ ভয় পায়। যাই হোক, এই ঘটনার পর আব্বু আর সেখানে থাকতে চায় না। আর কবিরাজও তখন বলে, চলো আমরা ফিরে যাব। এবার মনে হলো পথটা অতি সহজেই ফুরিয়ে গেল। রাত অনেক বেশি হওয়ায় আব্বু আম্মু সেদিন আর বাসায় ফিরতে পারে না। সেদিন সারা রাত তাদের ঘুম হয়নি। সকাল হলে সবাই বাসায় ফিরে আসে, আর সেখানে ঠিক কি কি হয়েছিল তার সবটাই আমাদেরকে খুলে বলে আব্বু। এরপর আর কোনো দিন কবিরাজের সঙ্গে যোগাযোগ করেননি আব্বু। তবে মাঝে মধ্যে ডাক্তারের কাছে যেত, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খেত।
আর আল্লাহকে মনে প্রাণে ডাকত। এরপর কয়েক বছর কেটে যায়। আব্বু এখন অনেকটাই সুস্থ, আগের মতো আর বেহুশও হয় না। তবে আব্বু বলে সেদিনের রাতের কথা আজও মনে পড়লে আব্বু নাকি গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো বন্ধুরা, এই ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর মেঘলা, আপনাকেও অনেক ধন্যবাদ। আমার কাছে ঘটনাটি অনেক ভালো লেগেছে। আপনারাও যারা মেঘলার মতো আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের জানাতে চান, তারা প্লিজ আমাদের ইমেইলে পাঠিয়ে দিবেন আপনাদের ঘটনাগুলো। তো বন্ধুরা, আজকের ঘটনা এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।